মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয় না। তো এই রাষ্ট্র বিনির্মাণে আমার যে একটা ক্ষুদ্র অবদান ছিল, এটার জন্য আমি খুবই গর্বিত, আমি অহংকারী, আমি এটাও বলবো। 7.5 কোটি মানুষের মধ্যে আল্লাহ সবাইকে এই সুযোগ দেয়নি, উনি দিয়েছেন, আমি এটাকে কাজে লাগিয়েছি। এবং তখন আমাদের যে স্বপ্নে একটা দেশ করেছিলাম, দেশপ্রেম নিয়ে প্রশ্ন কিছুই ওঠে না, ওঠার কথা না, বিকজ দেশপ্রেম ছিল দেখে আমরা গিয়েছিলাম দেশকে ভালোবেসে। আমাদের ইচ্ছা ছিল, মানে একটা প্রশ্ন যেটা ছিল, আপনি যেটা শহীদ সাহেব বলেছেন যে নূতন প্রত্যাশা না আর কিছু, আমি এখন বলছি এটা হয়তো আগামী প্রত্যাশা হতে পারে, তার মানে প্রতিবারই এটা নূতন প্রত্যাশাই থাকে, এখনো নতুন প্রত্যাশা। যাই হোক, যেটা হোক, আমাদের নতুন করে আবার প্রত্যাশা আছে। আমাদের প্রত্যাশা ছিল তখন মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছিল, আর একদিন পরে সেই বিজয়ে আমরা একটা জাতিকে শির দ্বারা দিয়েছিলাম, তাদের একটা স্পাইনাল কর্ড শক্ত করে আমরা দিয়েছিলাম, সেটা আমরা অর্জন করেছিলাম। তখন আমাদের আশা ছিল যে একটা দেশ হবে সম্প্রীতির দেশ। আমি কিন্তু ছাত্র হিসাবে ইভেন পাকিস্তান টাইমে আমি খুব মানে আত্মতুষ্টির মধ্যে ছিলাম যে আমাদের যে প্রজন্ম আছে বাংলাদেশ, তখনকার পাকিস্তানি বাঙালিরা, এরা খুব সম্প্রীতির মধ্যে থাকে। কারণ হিন্দু মুসলমান কিন্তু তখন খুব একটা বিভেদ ছিল, ওরা মাঝে মাঝে বিভেদ করার সৃষ্টি করতো, কিন্তু আমাদের মধ্যে খুব সম্প্রীতি ছিল। এটা কিন্তু আজ আমাদের নিজের দেশে আমরা নিজেরা এটাকে ধ্বংস করে দিয়েছি। আমরা চেয়েছিলাম যে একটা নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব, যে অর্জন আমরা করেছি একটা দেশ, ওই নেতৃত্ব দিয়ে তাকে আগিয়ে নিয়ে যাবে, তো প্রত্যয়ী একটা জাতি হবে। যে অর্জনটা আমরা করেছি, পৃথিবীতে খুব কম জাতি আছে যাদের 1000 বছরের ইতিহাসে এবং রক্তক্ষয়ী একটা, মানে সমস্ত জনগণ মিলে একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন একটা দেশ পেয়েছে। এটা কিন্তু আমাদের গর্ব, এবং যুদ্ধ করে পেয়েছি বলেই এই যে কফি টেবিলে আলোচনার মাধ্যমে স্বাধীনতা না পাওয়ায়, এই যুদ্ধ করেছি দেখে সারা বিশ্ব কিন্তু আমাদের এই 9 মাস বা 1 বছরের মধ্যে চিনে গেছে বাংলাদেশ একটা দেশ। সেটা কিন্তু আমরা অর্জন করেছি, এটা একটা বিরাট অর্জন। সেই যে আত্মপ্রত্যয়টা আমরা অর্জন করেছিলাম, সেইটা কিন্তু আমাদের, যেটা আপনারা সবাই বললেন যে অবক্ষয় হয়ে গেছে, নীতি নৈতিকতা, আত্মবিশ্বাস, সেগুলি কিন্তু হারিয়ে ফেলেছি। এবং আমাদের কামনা ছিল যে 70-এ যে একটা নির্বাচন হয়েছিল, সে এর পরবর্তীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা হতে থাকবে। সেটা কি আমরা পেয়েছি? এটা পাইনি। এবং তার ফলশ্রুতিতে আজকে এত বড় একটা বিপ্লব সংগঠিত। আমরা 15 বছর সাফার করেছি। এটা 2041 সাল পর্যন্ত একটা রূপকল্প ছিল, এবং আমরা হতাশ হয়ে গিয়েছিলাম যে এর থেকে উত্তরণ নাই। একটা প্রচলিত কথা ছিল যে ডিভাইন পাওয়ার ছাড়া আমাদের কোনো মুক্তি ছিল না। এটা কিন্তু ডিভাইন একটা ইচ্ছার উপরেই বোধহয় এটা হয়েছে। এই যে ছাত্র জনতার যে আন্দোলন, কেউ কি স্বপ্ন চিন্তা করেছে? যারা ক্ষমতায় ছিল তারা তো করেই নাই। আমরাই কি মনে করেছি না 2-3 মাসের মধ্যে এত বড় একটা বিজয় অর্জন হবে? তবে মুক্তিযুদ্ধ বিষয়ে যেটা বলা হয় মাঝে মাঝে, শাহবাগে এটা একটা প্রচলিত বক্তব্য ছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এটার ব্যাপারে আমার ঘোরতর আপত্তি আছে। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয় না। পরিপ্রেক্ষিত আলাদা, প্রেক্ষিত আলাদা। এবং এখন যে দ্বিতীয় স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা, আমরা একটা স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছি, সেটাও হতে পারে, কিন্তু দুটাকে একসাথে করা, এটা আমাকে মনে হয় আমাদের যে মুক্তিযুদ্ধের গভীরতা, যে মাহাত্ম্য, যে অর্জন, এটাকে খাটো করে ফেলা। আমার এটা বলা উচিত না। যারা মুক্তিযুদ্ধে, তারাও কিন্তু তরুণী ছিল, আমি তো তরুণী ছিলাম, এদের থেকে তরুণ ছিল। সেই তরুণরা আজকে প্রবীণ হয়ে গেছে, তো তাদেরকে তাচ্ছিল্য করাটা ঠিক না। এটাই একটা বড় অর্জন তা না, এটা একটা বড় অর্জন, কিন্তু ওটাকে খাটো করে করা উচিত না। আজকে এটাও আমি বলবো যে এই জিনিসটা মনে করা, যাতে ওই সময়কার যে জনগোষ্ঠী আছে নিশ্চয়ই তাদেরকে অন্তরে পীড়া দেয়। মুক্তিযুদ্ধ একটা হৃদয়ের মধ্যে আমরা ধারণ করেছি, এবং এই স্পিরিটটাই কিন্তু জাতিকে আজকে এত দূর নিয়ে গেছে। গত মাসে আমি 10 দিনের জন্য ভিয়েতনাম ঘুরতে গিয়েছিলাম। হ্যাটস অফ টু ভিয়েতনাম। আমি এসে সবাইকে বলছি, ভাই তোমরা ভিয়েতনামে গিয়ে দেখে আসো, ছাই ভস্যের উপরে একটা দেশ কিভাবে দাঁড়িয়েছে, এবং স্যালুট টু দ্য পিপল। কি সাফারিংটা হয়েছে, আমরা তো সবাই তো তখন রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। ভিয়েতনাম মুক্তিযুদ্ধে আমাদের কাছে একটা উদাহরণ ছিল, কি সাফারিংটা হয়েছে, এবং তারা সেই সাফারিং এর পরে কিভাবে দাঁড়িয়েছে একটা দেশ। মানে অভিভূত হয়ে গেছি আমি। এটা সম্ভব হয়েছে নেতৃত্ব। আপনারা জানেন নেতৃত্ব কেমন ছিল, যদি একদলীয় শাসন ছিল, কিন্তু তাদের বেনেভোলেন্ট শাসন ছিল নিশ্চয়ই। জাতি তাদের পিছনে একাট্টা ছিল, এবং তাদের মুখে আমি মনে হচ্ছে যে তারা সবাই সুখী, এরকম একটা ভাব মনে হয়েছে।
গরিব দুঃখী সব সব ধরনের ক্যাটাগরি, এবং আছে উন্নতির চরম শিখরে তারা গেছে। শত্রু মিত্র আমাকে একজন, আমি ফেসবুকে খুব ছবি দিচ্ছিলাম, তারা একজন বললো ভাই রাজাকাররা কি ওখানে আছে? আমি বললাম যে সেই হিসাব নিকাশ তারা ও সময় শেষ করে দিয়েছে, এখন পুরা জাতি এক হয়ে গিয়ে গেছে। আমাদের একতা, এই এই যে বিপ্লবটা হয়েছে এটার মাধ্যমে একটা একতাবদ্ধ জাতি আমরা দেশ আমরা পেলাম ৭১-এর পরে। হ্যাঁ, এখন এর বিরুদ্ধাচারণ হচ্ছে খুব। 1-11 কিন্তু 1-11 কিন্তু এই ধরনের পরিস্থিতি ছিল না। এভরিথিং ওয়াজ সেট, একটা মোটামুটি কনসাসনেসের মধ্যে দিয়ে তখন যারা ক্ষমতায় ছিল ক্ষমতা গ্রহণ করেছে। এখন কিন্তু ক্ষমতা যারা গ্রহণ করেছে একটা বিরাট একটা আফিভেলের মধ্যে দিয়ে আসছেন, এবং তাদের বিরুদ্ধে কিন্তু একটা বিরুদ্ধ শক্তি মানে প্রতিক্ষণে সক্রিয় তাদেরকে ইনস্টেবল করার জন্য। এটা কিছু কিছু আমরা বৈতরণী পার হতে পেরেছি। আমি মনে করি সংখ্যালঘুর যে সমস্যাটা সৃষ্টি করা চিটাগাংয়ের, এটা বোধহয় স্টল করা গেছে। এবং আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া ইজ এ ফ্যাক্টর, এ বিগ ফ্যাক্টর। এবং বাংলাদেশের যে ক্ষুদ্র জনগোষ্ঠী না, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী এসে একটা বক্তব্য হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশে হতে দেয় না ইন্ডিয়া, তারাই তাদেরকে উস্কাচ্ছে, তারাই তাদেরকে পরিচয় দেবে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।